সুযোগ পাচ্ছেন তাদের কাছে একাকী নিঃসঙ্গ জীবনের হতাশার কথা জানান দিচ্ছেন তিনি। প্রয়োজনে জেল জীবন মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা, এমন খবরই ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যিনি রাষ্ট্রদূত ইয়াওয়েন। গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। হচ্ছে এরকম বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রোগী, বাংলাদেশি কাস্টমার, ব্যবসায়ী ছাড়া কলকাতার বাজার অর্ধেক নাই। চ্যানেলগুলোতেও আছে, কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য আর প্রচার করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল বাসির রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ। তো দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার। রাখে আল্লাহ বাড়িতে। আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পূর্ণ না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। 4 মাস আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা একটি সামরিক বিমানে চেপে দিল্লিতে অবতরণ করেছিলেন। এরপর থেকেই সেখানে অবস্থান করছেন তিনি। সেখানে থাকার ফলে গত 15 বছরের রুটিন জীবন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। একাকী নিঃসঙ্গ জীবনে তার হতাশা বেড়ে যাচ্ছে। শেখ হাসিনার সাথে যারা ক্ষণিকের জন্য সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে একাকী নিঃসঙ্গ জীবনের হতাশার কথা জানান দিচ্ছেন তিনি। প্রয়োজনে জেল জীবন মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা, এমন খবরই ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। ভারতে যে খুব বেশি ভালো নেই হাসিনা তা অনুমান করা যাচ্ছে ভারতীয় মিডিয়ার বরাতে। একাকী নিঃসঙ্গ জীবন আর কত ভালো লাগে, ইয়োগা আর বই পড়ে কতটা সময় কাটানো যায়, এ যেন সাজাবিহীন জেল জীবন। শেখ হাসিনা পরিস্থিতি বিবেচনা করে দেশ ছাড়লেও এখন তার মনে উকি দিচ্ছে নানা জল্পনা। একে তো নেতাকর্মীদের রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ, তার উপর একের পর এক হত্যা মামলা। কি করবেন কুল পাচ্ছেন না তিনি। ভারত সরকারও যে তাকে খুব বেশি মূল্য দিচ্ছে তা নয়, স্রেফ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুরক্ষায় রাখা হয়েছে তাকে। এদিকে পালিয়ে যাওয়ার 4 মাস হাসিনা ইস্যুতে ভারত সরকারও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা নিয়ে বাংলাদেশে ফেরার ভাবনাটি মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। দেশে ফিরে জেলে থাকতে হলেও দেশে আওয়ামী পন্থীদের ভালোবাসা অন্তত পাওয়া যাবে, এমনটাই নাকি ভাবছেন তিনি। ভারতে কার্যত হাসিনা যে অবস্থায় আছেন তা জেল জীবনের চেয়ে খুব বেশি স্বাধীন নয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জেলে তিনি যে ডিভিশন পেতেন তাতে ভারতের সুযোগ সুবিধার চেয়ে কম কিছু হতো না। বরং দেশে থাকলে তিনি স্বজন ও নেতাকর্মীদের সাথে দেখা করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারতেন, এমনটাই বলছে ভারতে অবস্থানরত দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলেই কি হাসিনা তা পারবেন? এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। এই অবস্থায় তার পক্ষে কি সম্ভব দেশে ফিরে দলের হাল ধরা? আওয়ামী লীগের তৃণমূল নেতারা মনে করছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা যে দেশের অতিথিয়তায় আছেন তারা কিন্তু এখনই এতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয়। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায়, পিচ এখন প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে, এমন সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন ধৈর্য ধরার সময়, প্রতিপক্ষের সবুজ বলের জন্য অপেক্ষা করাই শ্রেয়। রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনা নিশ্চয়ই এটা জানেন। সে অনুযায়ী উপযুক্ত সময় এলেই সেটি কাজে লাগাবে। গত 5 আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল যে তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়, যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশে চলে যাবেন তিনি। কিন্তু বিশ্বের কোনো দেশই শেখ হাসিনাকে নিতে না চাওয়ায় সাময়িক বেকায়দায় পড়ে ভারত। আর 4 মাস পার হওয়ার পর হাসিনা ইস্যুর কোনো সমাধান করতে না পেরে রীতিমতো বিরক্ত দেশটি। এদিকে শেখ হাসিনার বাস্তবতা হলো ভারতে তিনি গৃহবন্দী বা রাজনৈতিক বন্দী নন, তবে রাজনৈতিক বিষয়ে তাকে কথা বলতে বারণ করা হয়েছে। আবার তাকে সবার সাথে দেখা করতেও দিচ্ছে না ভারত সরকার। বলা যায় বন্দী না হয়েও অবরুদ্ধ আছেন হাসিনা। সৌজন্য সাক্ষাৎ করেছেন যিনি রাষ্ট্রদূত ইয়াওয়েন। গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পরে এই সাক্ষাতে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান আলতাফ হোসেন চৌধুরী। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে চীন সফর করার আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রদূত। স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও গতিশীল করা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।
চাইনিজ রাষ্ট্রদূত বেসিক্যালি আজকে উনি এসেছিলেন যে ওনারা দীর্ঘদিন যাবৎ যে কোনো কারণেই হোক আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই হোক ওনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই ওনারা অনেক যা চেয়েছে তা করতে ওনারা হয়তো অনেক সবচেয়ে পারেন নাই। কাজেই ওনারা এখন যেহেতু একটি সুযোগ একটি পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা ওনাদের সেই যে শর্ট কামিংসটা কেন ছিল বা কি ছিল সেগুলো ওনারা এমনি কথা বলেছেন। ওনারা বলেছে যদি আপনারা আমাদের কোনো চিকিৎসা বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় আমরা ওপেনলি আপনাদেরকে বলছি যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আপনার সাথে আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক and we want to do it if we get the chance. দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান টান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রোগী, বাংলাদেশি কাস্টমার, ব্যবসায়ী ছাড়া কলকাতার বাজার অর্ধেক নাই। অর্ধেক আমার কম বলা হলো, অনেকে বলছেন যে 80% নির্ভর করে বাংলাদেশি জনগণের উপর। তারা যে পরিমাণ কেনাকাটা করে, তারা যে পরিমাণ চিকিৎসা নিতে আসে, তারা যদি আসা বন্ধ করে, কলকাতার হাসপাতাল, কলকাতার মার্কেট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হবে। সেই খতিয়ানগুলো নিশ্চয়ই আপনারা করোনার সময় দেখেছিলেন যে হাহাকার, নিউ মার্কেট সহ তার সংলগ্ন এলাকাগুলো একেবারেই রীতিমতো আকাল। বহু দোকানপাট বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকাতা, ত্রিপুরা কিছু ঘটনা বলি এবং খুবই অস্বস্তিকর, এবং তাদের ঘোষণা, তাদের আচরণ এবং সম্পর্কের যে টানাপোড়েন, তাতে এটা কোথায় যে গড়াবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা ছিল, ঠিক তখন একটা সুখবর এলো কলকাতা থেকে। সেখানে বলা হচ্ছে বয়কট নয়, বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত, আর তাদের হাসপাতালে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে 10% মানবিক ছাড় দিচ্ছে তারা। আপাতত নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্য এই ছাড় ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য। নিঃসন্দেহে এটি প্রত্যাশিত, কেননা এখানে বলাই হচ্ছে প্রতিবেশী সম্পর্কটা এমন, কেউ কারোর ছাড়া চলতে পারে না। বাংলাদেশকে যেমন লাগবে ভারতের, ভারতকে লাগবে বাংলাদেশের, আমদানি রপ্তানি অনেক কিছুতেই। এখানে বাংলাদেশ, ভারত বড় দেশ বলে বাংলাদেশকে উপেক্ষা করা হবে, বাংলাদেশের কোনো গুরুত্ব নেই, তাই যদি না হতো তাহলে 15 বছর ধরে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনকে কেন চোখ বুজে সমর্থন করলো ভারত? করেছে এই কারণে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে। তার মানে ভারতের একটি দরকার আছে। 7 সিস্টার্সের জন্য যে সংযোগ, সেই সংযোগের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, এটা পরিষ্কার। এটা উপলব্ধি করতে পেরেছে যারা ভারতের সুশীল সমাজ, যারা বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে এবং সেই কারণে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী, কথাটা আমরা এভাবে বলতেই পারি। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন। ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন। আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়ায় নিউজটা পাওয়া গেল না, এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা। সাধারণত আমাদের দেশের টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয়।
আমি খুঁজে পাইনি। আমি ভারতের দু একটা মিডিয়াতে খণ্ডিতভাবে কিছু পেয়েছি, কলকাতার চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতেও আছে, কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না। আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য আর প্রচার করা যাবে না। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে। আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইব আসলে কেন এটা করা হচ্ছে। আমাদের নিশ্চয়ই মনে আছে 2-3 দিন আগেও শেখ হাসিনা ফেসবুকে একটা অফিসিয়ালি স্ট্যাটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিন্ময়ের গ্রেফতার হওয়ার পর। এটা একটু মাথায় রাখতে হবে এবং এ যাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি, যেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ আওয়ামী লীগের, সেখান থেকে শেয়ার করা হয়েছে। এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন, যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন। এরপর বাংলাদেশ সরকারের একটা শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন। আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস স্পষ্টভাবে পিটিআইকে বলেছিলেন আমরা তাকে চাইব, কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে, এবং সেটাই উচিত ছিল। কিন্তু এরপর আমরা ধাপে ধাপে দেখলাম চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে। কিন্তু এবার আরো স্পষ্ট, চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন, সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবেই, এগুলো ফাঁস না, এগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছিল। কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন এবং এনডিটিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে। আমি এনডিটিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি, সেটা হচ্ছে, It was Sheikh Hasina's first public address after taking shelter in India following her resignation in August in the face of massive anti-government protests, though she had commented on the overall situation in Bangladesh. তারপরে প্রথম অফিসিয়াল পাবলিক অ্যাড্রেস উনি করেছেন, ভার্বালি, আগে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন সেটা একটু শুনি। ওনাকে বলা হয়েছে, উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত। তো ওনার 25 থেকে 30 মিনিটের মতো সময় ছিল, তাকে চলে যেতে হয়েছে। তিনি তাদেরকে বলেছেন, গার্ডদেরকে নাকি বলেছেন, যাই ঘটুক না কেন গুলি করা যাবে না। অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত বা হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয়। যাই হোক, এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন। এরপরের কথাটা হচ্ছে, আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে, বাস্তবে ইউনূসই আসলে জেনোসাইডে ইনভলভড ইন আ মেটিকুলাসলি ডিজাইনড ম্যানার। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে একটা বড় ভুল করেছিলেন। তিনি নিউ ইয়র্কে যখন যান, তিনি জনাব মাহফুজ আলমকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন। কারণ একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট করা যায় না। এটা একেবারেই ভুল। আমরা প্রতিবাদ করেছি তখনই। প্রধান উপদেষ্টার বক্তব্য কি, এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে আমি সেদিকে যেতে চাইছি না, কারণ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্টও শেখ হাসিনাকে ফেলে দিলে কোনো সমস্যার কিছু নাই, দ্যাটস ফাইন। কিন্তু ইট ওয়াজ নট, এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং ছিল, যেটা শেষ পর্যন্ত ঠেকেছিল শেখ হাসিনার পতনে। একদম স্পষ্ট সোজা সাপটা বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন। ইনি বলছেন, দ্য মাস্টার মাইন্ডস, দ্য স্টুডেন্ট কোঅর্ডিনেটরস অ্যান্ড ইউনুস আর বিহাইন্ড দিস জেনোসাইড। এইরা তিনটা গ্রুপকে, মাস্টার মাইন্ড, ইউনুস এবং স্টুডেন্ট কোঅর্ডিনেটর, ছাত্র সমন্বয়কদের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে। তিনি বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি, কারণ ডক্টর ইউনূস তাদের কাউকে প্রটেক্ট করতে পারেননি। চার্চ নাকি হামলা করা হয়েছে, টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট শ্রাইন্স সব কিছু নাকি ভাঙা হয়েছে, মন্দির এবং বুদ্ধিস্টদের প্যাগোডা। বলা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইসকন লিডার অ্যারেস্টেড। খেয়াল করি, ইসকন লিডার, হি ইজ নট ইন ফ্যাক্ট। আমরা প্রথম দিন থেকে বলছি এটাই ইন্ডিয়ান প্রোপাগান্ডা। বাংলাদেশে ইসকন আজান দিয়ে সমাবেশ, সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ভারতের বয়ান ও শেখ হাসিনার মুখে যে ইসকন লিডারকে অ্যারেস্ট করা হয়েছে চিন্ময় দাস সম্পর্কে তিনি বলছেন।
উনি বলছেন কেন তাদেরকে মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে। উনি বলছেন এখানে কোনো রকম কোনো জাস্টিস নেই। ইভেন নিজ সম্পর্কে বলছেন আইভ নেভার গট দ্য টাইম টু রিজাইন। মানে এটা ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে রেফারেন্স আরেকটা আছে, আমি সেই জায়গায় যাব। উনি যে মাঠে নেমেছেন, তাকে যে মাঠে নামিয়েছে মোদি এবং ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, ইটস ভেরি ক্লিয়ার নাও। উনি পদত্যাগ করতে পারেননি। আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টে কথা বলছেন, পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল। ভারতের আসলে তো কোনো বিশেষজ্ঞটাকে দেখি না, এরা মূলত বিজেপির অ্যাক্টিভিস্ট সবাই। যাই হোক, সে বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে শুধরে দেন যে আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন, তিনি কি পদত্যাগ করেছেন? তার পদত্যাগ নিয়ে যথেষ্ট স্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না, এই ধরনের কথা বলা হয়েছে। এই হয়েছে তার মোটামুটি কথাগুলো। কিন্তু যেটা সবচেয়ে, আমি খুব বেশি আর যাব না, এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই এই যাবতীয় সব কিছু হয়েছে। তার বাবাকে বা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা। উনি বলছেন মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তিনি ডিসাইডেড টু লিভ, উনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হচ্ছে মোটামুটি কথা। কিন্তু এর সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই। একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, মানবজমিন একটা ইন্টারেস্টিং নিউজ করেছে। 8 ডিসেম্বর, যেখানে অনেক হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা হচ্ছে। আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ওই আয়োজনে একটা পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে। খেয়াল করছি আমরা, এখানেও প্রধানমন্ত্রী, তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে। এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন, এবং ব্রিটেনও একই রকম চেষ্টা। সুতরাং এখন এটা ভারত মোদি সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে। প্রশ্ন আসতে পারে কেন, এতে কি অর্জন করা যাচ্ছে, কি লাভ হবে তাদের? আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ, শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন, হুমকি দেবেন। উনি তার প্রকাশিত ফোন কলগুলোতে আমরা দেখেছি তিনি প্রচন্ড হুমকি ধামকি দিচ্ছেন, আমাদের এসে দেখে নেবেন টেবেন, ঘরে আগুন দেওয়ার কথা বলছেন। তিনি এখন আবার কথা বলছেন, এবং এখন ফর্মাল ফেসবুকে বলেছেন, এখন বক্তৃতা করেছেন একটা সমাবেশে, ছোট এটা, কিন্তু ব্রিটেনে এবার হাজার হাজার লোকজনকে জড়ো করে সেখানে আরেকটা বড় সমাবেশে তিনি ভাষণ দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি ধারণা করি সেখানে শুধু অডিও না, সেখানে তাকে সম্ভবত কোনো একটা অ্যাপ ইউজ করে তাকে ভিডিওতে কানেক্ট করা হতে পারে, আমি আমার ধারণা করি সেটা সম্ভব আছে। নিজের পক্ষে অডিও তো হবে। সো এখানে আরো বড় একটা সমাবেশে তিনি বক্তৃতা করছেন। এটা বাংলাদেশ সরকারকে উনি ভারত আসলে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তোমাদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না, এবং তোমাদের সাথে যে রিলেশনশিপ আমাদের ছিল সেটাকে আমরা আরো ডাউনগ্রেড করছি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।